দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটা ধারণা দিয়েছেন। তিনি বলেছেন 2025 সালের ডিসেম্বর অথবা 26 সালের প্রথমার্ধে নির্বাচন হবে। তবে তিনি তার ভাষণে দুটো শর্তের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন অল্প সময়ে কিছু সংস্কার করে নির্বাচন করতে হলে ডিসেম্বরে, আর পুরো মাত্রা সংস্কার করতে হলে নির্বাচন হবে 26-এর প্রথমার্ধে। প্রধান উপদেষ্টার এই ভাষণ রাজনৈতিক দলগুলোকে খুব একটা আশ্বস্ত করতে পারেনি। বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে তার এই বক্তব্য নির্বাচন কবে হবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। দলটি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করেছে। সব মিলিয়ে কোন পথে যাচ্ছে দেশ, মোটামুটি এসব নিয়েই আমরা আলোচনা করব আমাদের আজকের এই সময়ের পুরোটা জুড়ে। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। অসীম ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে এই যে প্রধান উপদেষ্টা 16 ডিসেম্বরের যে ভাষণটা দিলেন, উনি অনেকগুলো কথা বলেছেন। সেটার সবচেয়ে মানুষের কাছে যেটা আকর্ষণ সেটা হলো নির্বাচন নিয়ে। তো নির্বাচনের একটা ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপি এই ধারণাটা ঠিক স্বচ্ছ বলে মনে করছে না। কেন করছে না? ধন্যবাদ আপনাকে এবং এনটিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সহ আলোচক মাসুদ কামাল ভাই, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি কেন, আপনার সাধারণ মানুষই আপনার এটা নিয়ে আপনার একটু সন্দিহান হবেন। একটা জিনিস দেখেন যে প্রয়োজনীয় সংস্কার যেটা, সেটাকে দিয়ে উনি বলেছেন 2025-এর ডিসেম্বরের মধ্যে, শেষের দিকে, শেষ নাগাদ, অর্থাৎ অতি জরুরি যে সমস্ত সংস্কারগুলো। আরেকটা বলেছেন সম্পূর্ণ সংস্কার প্রথমার্ধ 2026, মানে প্রথমার্ধ মানে হলো গিয়ে জুন মাস হলো গিয়ে আগে। সংস্কার যদি আপনি পূর্ণাঙ্গ সংস্কার করতে চান, পূর্ণাঙ্গ সংস্কার বলে কোনো কিছু নেই, সংস্কারের কোনো শেষ নেই। আপনি সংস্কার মানে আজকে আপনি এটা জোড়া দেবেন, কালকে সেটা ভেঙে যাবে, ওটা তালি দিবেন, পরদিন আপনার সেটা ছেড়ে যাবে। এভাবে করে করে তো চলতেই থাকতে ইনডেফিনিট পিরিয়ডের জন্য চলবে। পারপিচুইটি মানে যেটাকে বলে, বা পারপিচুয়াল পিরিয়ড আমরা যেটাকে বলি, এটার কোনো দিন শেষ হবে না। তাহলে মানুষের তো একটা প্রত্যাশা যে 16-17 বছর আমরা আন্দোলন করছি, গণতান্ত্রিক আন্দোলন করেছি, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, ভোটাধিকার ফেরত আসার জন্য লড়াই করেছি, আমরা 3টা নির্বাচন দেখেছি, রাতের আধারে বলেন, ভোটারবিহীন বলেন, বিনা ভোটে নির্বাচন, সমস্ত কিছু দেখেছি। তো সে জায়গা থেকে আপনার যে উত্তরণ ঘটেছে সেটা হলো গিয়ে ছাত্র জনতার বুকে তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছেন, তাই না? তো এই বিজয়ের মাসে আমরা সেই সমস্ত শহীদদের আত্মার সঙ্গে প্রতারণামূলক কোনো বক্তব্য কারো কাছ থেকে আশা করি না। আমি বলছি না যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি সর্বজন গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তি, সমগ্র বিশ্বের বুকে উনি বাংলাদেশকে পরিচিতি দিয়েছেন নতুনভাবে। তো সেক্ষেত্রে উনি যখন বলবেন তাহলে ওনার একটা হোপ দেওয়া উচিত, কিন্তু আশাভঙ্গের কোনো কিছু মানে জাতির সম্মুখে উপস্থাপিত হোক এটা আমরা চাইব না। কারণ ওনার যে পাস হিস্ট্রি, ওনার যে রেকর্ড, সমস্ত কিছু, ওনার যে ওনাকে তো একটা গ্ল্যামারাস ক্যারেক্টার হিসেবে তো ধরা চলে, তাই না? কেন আপনারা কেন আমি আপনাকে এই কথাটা আমি আসছি, এই জন্য আমি আসছি। দেখুন, সংস্কারগুলো যদি করতে হয় তাহলে আপনি কতদিনে করবেন আপনি জানেন না, কিন্তু আপনার যে বিচার বিভাগের কথা বলেন, নির্বাচন কমিশনের কথা বলেন, এই সমস্ত কথাগুলো বলবেন, তো আপনি সাংবিধানিক সংস্কারের কথা বলবেন। সংবিধান দিয়ে কিন্তু জনগণ ধুয়ে চলে না, খায় না। আপনি যদি সংস্কার করেন, দেখেন আমরা 90 দিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেখেছি। তখন তারা কোন সংস্কারগুলো করেছেন একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য? প্রথমে এসেই বিড়াল মারার কাজটা করে, প্রশাসনিক রদবদলটা করে। বিড়ালের গলায় মানে ইঁদুরের গলায় ঘন্টা বাঁধতে হয় বোধহয়, তাই না? বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হয়। ঘন্টাটা কিন্তু বিড়ালের গলায় প্রথম রাতেই বেঁধে দেন। সেটা কিভাবে আপনি করবেন? এসেই আপনি প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছে তাদেরকে আপনি সব সরিয়ে দেবেন, ইলেকশন রিলেটেড পুলিশ প্রশাসনে যা আছে তাদের সরিয়ে দেবেন। সেটা কিভাবে করতে? 5 বছরের যারা ছিল, 5 বছরের থেকে শেকড় যত না যায়, 16 বছরের শেকড় কিন্তু তার থেকে অনেক বেশি, অনেক অনেক ভেতরে চলে যায়। এই 15-16 বছর যারা ফ্যাসিস্ট সরকারকে ফ্যাসিলিটেট করেছে,
যারা ফেসিস্ট সরকারকে ক্ষমতায় থাকার জন্য সহযোগিতা করেছে, স্বৈরশাসনকে প্রলম্বিত করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে, লুটপাটে সহায়তা করেছে, গুম খুনের সঙ্গে যারা জড়িত ছিল, মামলা হামলায় বিরোধী মত পথের বিভিন্ন পেশার নাগরিকদেরকে আপনার নাভিশ্বাস তুলে ছেড়েছিল, সেই সমস্ত লোকরা কিন্তু এখনও প্রশাসনে আছে। আমার যে কোনো কারণে সচিবালয়ে যাওয়া হয়েছে, আমি 16-17 বছর সচিবালয়ে গিয়েছি। যিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে 7 বছর ছিলেন, চাকরির বয়স যার 7 বছর, তিনি এখনও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাকি এপিডির দায়িত্বে আছেন। একজন ভদ্র মহিলা আছেন যার কাছে সমস্ত কর্তা ব্যক্তিদের, গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিদের পোস্টিং করা হয়। সেই লোক যদি ওখানে বসে থাকে, প্রশাসনের সে সমস্ত সচিবরা যদি সেখানে বসে থাকে, বঞ্চিত তো শত শত আমরা দেখেছি পত্রপত্রিকা, আপনারা নিউজ করেছেন, ওএসডি 1000-এর উপর। সুপ্রিম কোর্ট প্রতিবেদন চেয়েছিল তৎকালীন অ্যাটর্নি জেনারেলের কাছে, সেখানে বলেছেন যে 900 কতজন যেন আপনার ওএসডি আছে। কই, তাদেরকে তো সরানো হয়নি। পুলিশ প্রশাসনে এখনও লোকজন আছে, আপনার দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে হাজার হাজার পুলিশ, আপনি তো সেগুলোর ব্যবস্থা নেন নাই। তো আপনি এটাকে রেখে কোন সংস্কার করবেন? আপনি সংবিধান আর নির্বাচন কমিশন যেটাই করেন না কেন, এনারা যদি থাকে সুষ্ঠু নির্বাচন হবে না। 2, আপনার কোনো সংস্কার কাজ সফল হবে না যতক্ষণ পর্যন্ত এই সমস্ত লোকরা এই সমস্ত জায়গায় থাকবে। কারণ প্রতি পদে পদে তারা এখনও তো মনে করেন যে প্রভুর পা চাটা কুকুরের মতো। আমি খুব খারাপ, আমার কথাটা অনেকে আহত হতে পারেন। সারা জীবন কিন্তু ওনারা পা চেটে গেছেন গত এতটা বছর। এত সহজে প্রভুভক্তি ওনারা ভুলবেন না। তো আমি মনে করি সেগুলো বাদে আপনি ওই সংস্কারের কথা বলেন, নির্বাচনের কথা বলেন, 2 মাস পরের কথা বলেন, আর 2 বছরের পরের কথা বলেন, জনগণের প্রাপ্তির জায়গায় হতাশা বাদে কোনো কিছুই আসবে না। কামাল ভাই, সেটা হচ্ছে এই যে উনি অসীম ভাই যেটা বললেন এবং ডক্টর ইউনূসের যে টাইমলাইন, আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনটা বেশি ডিলে হয়ে যাচ্ছে এবং সংস্কারের নামে টাইম প্রলম্বিত করা হচ্ছে? এখন উনি যে কথাটা বলেছেন, উনি কিন্তু অস্পষ্ট কথা বলেছেন। আসলে অস্পষ্ট কথা আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। আপনি কি পারবেন কি পারবেন না স্পষ্ট করে বলে দেন। এবং এটা বলাটা যে খুব একটা জটিল কাজ, কঠিন কাজ তাও না। অস্পষ্টভাবে বলা হয় তখনই যখন নাকি উনি যা বলেন আর যা ভাবেন, যখন তার মধ্যে একটু দূরত্ব থাকে না, তখনই লোকে অস্পষ্ট কথাবার্তা বলে, মানে সবাইকে একটা ধোঁয়াশার মধ্যে রাখার চেষ্টা করে। এখন এটা উনি করেছেন না ওনাকে দিয়ে করানো হয়েছে সেটা অন্য বিতর্ক, ওই বিতর্কে যাচ্ছি না আমি। আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তরে আমি বলি, আমি মনে করি নির্বাচন পরিপূর্ণ যতটুকু সংস্কার ওনারা করতে চান এবং যতটুকু সংস্কার করা ওনাদের ক্ষমতার মধ্যে আছে, সব কিছু করে 2025-এর মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। এটা আমি পার্সোনালি মনে করি। আমি আপনাকে ব্যাখ্যা করে একদম বুঝিয়ে দিই। আগে ছিল 6টা সংস্কার কমিশন প্রথম করছে, তারপর আরোগুলি করছে, ওগুলো খুচরা মুচরা, 6টাই মেইন আছে, মোটা দাগে 6টা, মোটা দাগে 6টা। এই 6টা করলে একটা নির্বাচন ইজিলি করা সম্ভব। এবং এই সবগুলি সংস্কার উনি সম্পন্ন করতে পারবেন না 6টা, কারণ আপনার সংস্কার করবে আপনার সংবিধানের, এটা কে করবে? এটা তো জনগণের পার্টিসিপেশন হবে না, তো এটা তো জনগণ লাগবে, এটা তো সময় লাগবে। ওটা আপনি হয়তো একটা রূপরেখা করলেন, তারপর আমরা সব পলিটিক্যাল পার্টির সঙ্গে একটা ঐক্যমত বসলেন যে আপনারা পাশ করলে পরে এই রূপরেখাটা বাস্তবায়ন করবেন, এই ধরনের হতে পারে। তারপরে কী হবে জানি না। তো আমি যদি ওইটাও ধরি, আপনি দেখেন 31শে ডিসেম্বরের মধ্যে কথা ছিল, ওটা পিছিয়ে এখন জানুয়ারি করছে। তাহলে আপনি ধরেন জানুয়ারি মাসের মধ্যে আপনি 6টা কমিশনের রিপোর্ট পেয়ে যাচ্ছেন। তারপরে কি হবে? একটা জাতীয় ঐক্য কমিশন করছে, আচ্ছা করুক, নামের তো সমস্যা নাই, নানা রকম নাম দিয়ে নানা রকম কিছু করতেছে, করুক। এদের কাজটা কি হবে? যতটুকু বুঝেছি ওনার কথা থেকে, সেটা হলো এই যে 6টা কমিশন হবে, এই কমিশনের যে প্রস্তাবগুলো আছে সেগুলো নিয়ে তারা পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আলোচনা করবে। আলোচনা করার পর যেগুলি বোধ সবাই একমত হবে সেগুলি রাখবে, বাকিগুলি ফেলাই দিবে। এই তো এটা করতে কতদিন সময় লাগতে পারে? 1 মাস বাদ দেন, 2 মাস, 3 মাস, 3 মাসের বেশি তো লাগে কারণ নাই। 3 মাস হয়, জানুয়ারি থেকে 3 মাস হলে এপ্রিল মাস। এপ্রিলের 31 তারিখে ঐক্যমত শেষ হয়ে গেল। তারপর আর কি সংস্কার করবেন আপনি বলেন? ঠিক আছে, তারপর আপনি দুজন এক্সপার্টের সঙ্গে আলাপ করবেন, জানে কি এটা ভুল টুল ধরবে অথবা ড্রাফটিং এর জন্য ধরেন, তার জন্য আপনি কতক্ষণ সময় নেবেন? আরো 2 মাস নেন, আরো 2 মাস নেন, তাহলে এপ্রিল, মে, জুন।
তো জুন মাস মধ্যে হয়ে গেল, এরপরে আপনারা কি কামড়ে পাই? আবার এদিকে ইলেকশন কমিশন বলছে তারা মার্চের মধ্যে ভোটার তালিকা শেষ করে ফেলাবে। তো ভোটার তালিকাও প্রস্তুত মার্চে, তাহলে আপনি জুন মাসে সব সংস্কার হয়ে গেল, আপনি এখন ইলেকশন করতে 1 বছর কি করবেন? আপনি 1 বছর লাগবে কেন? ধরেন আপনি ওই যে জুন মাসে যায়, ধরেন জুলাই মাসে আরেক মাসে আপনি ঘুমাইলেন, রেস্ট নিলেন, অনেক পরিশ্রম করছি, একটু রেস্ট টেস্ট নেই, আচ্ছা রেস্ট নিলেন। জুলাই মাসে যাই যদি আপনি তফসিল ঘোষণা করেন, তফসিল ধরেন 180 দিনের জন্য তফসিল ঘোষণা করলেন, অথবা এতদিন তো হয় না, 3 মাসের জন্য হয়, 90 দিনের মাঝে হয়, 3 মাস তফসিল ঘোষণা করেন। তো জুলাই থেকে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে আরামসে একটা নির্বাচন দেওয়া সম্ভব যদি নিয়ত ঠিক থাকে। তার মানে কি আপনি কি ওনাদের নিয়ত নিয়ে আপনার কোনো অবশ্যই আমার সন্দেহ আছে, তাহলে এই কথা আমি বললাম না? কেন? ডক্টর ইউনূস তো উনি তো প্রধানমন্ত্রী হতে চান না, রাষ্ট্রপতি হতে চান না। শুনেন, আমি বলি, এই উপদেষ্টাদের মধ্যে 2টা গ্রুপ আছে। একটা গ্রুপ হলো কোনোভাবে কাজটা শেষ করে আমি ভাই জায়গা, আমার এত চাপ আর পছন্দ হয় না। যেমন আমাদের ডক্টর ইউনূস আছেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ আছেন, এরা কিন্তু ভদ্রলোক রে ভাই, সালেউদ্দিন আহমেদ আছেন, এরা ভদ্রলোক, এই চাপটা পছন্দ করে না। আর কিছু লোক আছে ভাই, লটারিতে পাইছি একটা পুরস্কার, লটারিতে পাইছি মন্ত্রিত্ব, কোনো পরিশ্রম করতে হয় না, ঘুমাইয়াছিলাম বাসায়, ডাইকা না কই যে আপনি মন্ত্রী, আপনি উপদেষ্টা, এই আরাম আমি ছেড়ে দেবো? খুঁজতেছিলাম চাকরি, হয়ে গেছি মন্ত্রী। ভাই এই আরাম আমি সারুম না। তো যতদিন থাকা যায়। কিন্তু ক্ষমতার তো এক ধরনের আছে, অস্বস্তিও তো দেয়। ধরেন আপনার দ্রব্যমূল্যর দাম, তো অস্বস্তি তো আছে, ওই অস্বস্তি তো ওই যে ওনারা ভুগবেন, যে যাদের নাম আগে বললাম। তার বাকি যদি ক্ষমতার অস্বস্তি যদি চিরন্তন সত্য হইতো, তাহলে শেখ হাসিনা 15 বছর থাকতাম কিনা? ভাই এটা আপনি আমার বুঝান। আচ্ছা, আমরা একটা বিরতি নিয়ে আবার আসবো। ক্ষমতার নেশাও আছে। আচ্ছা, নেশাগ্রস্ত লোকের নীতিগত বলে লাভ নাই। আচ্ছা আচ্ছা। এই যে মানে সংবিধানের 15 সংশোধনী যেটা বাতিল হলো গত পরশু, তো এখন তো আমরা তত্ত্বাবধায়ক সরকার ফিরে পেলাম এবং গণভোটেরও একটা বিধান আবার চলে আসলো, এবং আমরা আশা করি যে এটা আপিল বিভাগেও টিকবে। তো সেই ক্ষেত্রে যদি আপিল বিভাগে টিকে এবং এটা যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, তাহলে নির্বাচনটা হবে কার মাধ্যমে? এটা আচ্ছা, আপনার মহামান্য হাইকোর্ট বিভাগ যখন জাজমেন্টটা দিয়েছিলেন তখন একটা জিনিস মানে মাথায় রেখে ওনারা দিয়েছেন, 13th অ্যামেন্ডমেন্ট কিন্তু এখনো অ্যাপিলেট ডিভিশন আছে, হ্যাঁ। আর 15th অ্যামেন্ডমেন্টের সম্পূর্ণটা বাতিল করেন ওনারা, কিছু কিছু আপনার ওই যে আইন 11 নম্বর সংসদের কাছে 2016 সালের 11 নম্বর আইনের মধ্যে যে সমস্ত আপনার সংবিধানের যে সমস্ত আপনার পরিবর্তন করেছেন, ওনারা সংযোজন করেছেন, নতুন এই করেছেন, সেগুলোর মধ্যে থেকে আর্টিকেল 7A, আর্টিকেল 7B, আর্টিকেল 44, তারপরে আপনার 142 আর্টিকেল যে গণভোটের বিধান, এগুলো আপনার মনে করেন যে ওনারা রিইনস্টেট করেছেন, মানে এগুলো এখন ফেরত এসেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা মানে যেই আর্টিকেলটা ছিল সেটা মনে করেন এখন আছে তার মানে আমাদের সংবিধানে, কিন্তু তার মানে কি এখনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে? এটা মনে করেন যে উনি বলেছেন যে এটা জনগণের উপর এবং সরকারের আপনার ঐকমত্যের উপরে কিন্তু এটা নির্ভর করবে। সেই ক্ষেত্রে ঐকমত্য আসবে কিভাবে? ঐকমত্যটা আছে যে আপনার সরকার মনে করেন যে অংশীজন যারা আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন বা এটা নিয়ে কথা হতে পারে। তবে একটা জিনিস আছে যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা হয়েছে সেটাও কিন্তু অংশীজনদের মতামতের ভিত্তিতেই কিন্তু এটা হয়েছে, এবং এটা জনগণের একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। স্বৈরশাসনের পতনের পরে মনে করেন ভ্যাকুয়াম তো থাকতে পারে না ইনডেফিনিট পিরিয়ডের জন্য, যেটুকু সময় ছিল যে প্রধান উপদেষ্টা কে হবেন, হয়তো বা এই কারণে সেটা ছিল। যেহেতু এটাকে আমরা সাংবিধানিক একটা সরকার হিসেবে এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপনার রেফারেন্স দিয়েছে যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটাই হচ্ছে যে সংবিধান, সেই সংবিধানের মধ্য দিয়েই কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টটা আছে। এটা আমাদের এখানে কি লিখিত আছে কি নাই, যে এটা কাজীর গরু ওই কাগজে আছে গোয়ালে নাই এই ধরনের একটা আছে, এটা সে ধরনের বিষয় না, এটা হচ্ছে যে বাস্তবতার নিরিখে। তার মানে এইটাই কনভার্ট হয়ে যাবে তত্ত্বাবধায়ক সরকার, এটা হবে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই সরকারও চাইলে যদি বলে যে না ঠিক আছে আমরা আগামীকাল থেকে, আপনি এই সরকারকে মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকারের নামে আপনি অভিহিত করতে পারেন, সেখানে আছে যে অনূর্ধ্ব 10 জন প্রধান উপদেষ্টা এবং অনূর্ধ্ব 10 জন সেখানে, কিন্তু এখন বোধহয় আমাদের মধ্যে 10 জনের বেশি বোধহয় উপদেষ্টা আছে, এবং বিভিন্ন দিক থেকে এই 10 জন এর মধ্যে থেকে আপনি কি 10 জন দিয়ে চালাতে পারবেন?
90 দিনের তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ। অল্প সময়ের জন্য, সময়ের জন্য, খুব বেশি কাজ এবং ওনাদের নীতি নাই, নির্ধারণী কোনো খুব সিদ্ধান্ত নিতে বেশি হতো না। কাজ থাকে না, সে কারণে সেটা 10 জনের ছিল। কিন্তু এখন তো ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা তো সময় নিচ্ছেন। প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন যে 25-এর শেষ নাগাদ, তার মানে একটা লম্বা সময় থাকছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে এতদিন ধরে এতগুলো কাজ, এতগুলো মন্ত্রণালয়, এক একজন উপদেষ্টার কাঁধে মনে করেন যে 4টা-5টা মন্ত্রণালয়, এক্ষেত্রে যেটা বরং ভালো হয় আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে নির্বাচন হবে কি হবে না তা না করে কলেবরটা একটু বৃদ্ধি করেন, কাজটা একটু ডিস্ট্রিবিউট করে দেন, বোঝাটা একটু কমিয়ে সুন্দরভাবে কাজগুলো করতে পারেন। তবে আমি আগেও বলেছি, যে কথাটা এখনও বলছি, যে দেশটাকে ভালোভাবে চালান এবং স্পিরিটটা যেটা ছিল আমাদের জুলাই আগস্টের আন্দোলনের, আপনি সেটা যদি আপনার জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যদি করতে চান, তাহলে আপনাদেরকে প্রশাসনিক সংস্কার, জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন, এখানে রদবদল অতি জরুরি। এখান থেকে লোকজনদেরকে সরান, যারা স্বৈরাচারের দোসর ছিলেন, যারা লেজুর বৃত্তি করেছেন, দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে দেন। যারা কুশীলভ ছিল তাদেরকে সরিয়ে দেন। তাদেরকে রেখে আপনারাও তো ঠিকমতো কাজ করতে পারবেন না। এটা আমার মানে মূল বিষয়, আমি এটাই মনে করি হওয়া উচিত। কামাল ভাই, সেটা হচ্ছে যে আমরা দেখলাম সরকারের মধ্যে মাঝে মাঝে মানে সিদ্ধান্ত নিতে আমরা দেখি ভুগছে সরকার। যেমন আপনার এই যে বিডিআর এর ট্রায়াল নিয়ে একটা তদন্ত কমিশন গঠনের কথা ছিল, প্রথমে বললেন যে করা হবে না এই মুহূর্তে, এরপরে বিভিন্ন মহলের প্রতিক্রিয়ায় ওটা বললো 5 কার্য দিবসের মধ্যে করা হবে। তো এই যে বিডিআর এর বিষয়টা তো আমাদের অনেক সেন্সিটিভ একটা বিষয়, এবং এটা সবাই চায় এটা একটা নিরপেক্ষ তদন্ত হোক এবং স্বাধীন শক্তিশালী। এই যে সরকার এই সিদ্ধান্ত কেন নিল যে করব না, আবার কেন তারা পিছিয়ে আসলো তাদের এটার কি মনে হয় আপনার কাছে? এটা আসলে হয় কি জানেন, মানে এই সরকারকে আমার সবসময় খুব একটু দুর্বল সরকার মনে হয়। মানে ওনারা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্তটা কেন নিল, এই ব্যাপারে যদি ওনারা নিশ্চিত থাকতো যে এই কারণে আমি নিয়েছি সিদ্ধান্তটা, তাহলে যে যাই বলুক উনি কিন্তু সেই সিদ্ধান্ত অটুট থাকতে পারতো। এখন এই মানে বিডিআর নিয়ে যে কমিশনটা, তদন্তের যে কমিশনটা, এই কমিশনটা সরকার প্রথম হয়তো আইনগত জটিলতার কথা ভেবে হয়তো নিতে চায়নি, করতে চায়নি। কিন্তু বিভিন্ন সময় আমি দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিয়ে নানা রকম সমালোচনা হয়েছে। তারা এই সমালোচনাটাকে আর নিতে চাচ্ছিল না, এবং যে কারণে তারা একটা বানাচ্ছে যে একটা কমিশন আমরা করব। তো এই সিদ্ধান্তগুলো তাদের আগেই নেওয়া উচিত ছিল, এবং আমি মনে করি বিডিআর একটা কমিশন করা তো খুবই জরুরি। কারণ এটা তো শুরুর থেকেই এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু এটা নিয়ে শুরুর থেকেই কিন্তু বিতর্ক আছে। কাজে বিতর্কের বিষয়গুলো তো আপনারা তো অবশ্যই আনবেন। আপনারা তো নিজেরাই অনেক অপ্রয়োজনীয় বিতর্কের সময় নষ্ট করতেছেন, আর এটা একটা প্রয়োজনীয় বিতর্ক, তো এটা আপনি সমাধান করবেন না। এটা নিয়ে তো অনেক ঝামেলা ছিল। তো সেটা কেন করতে চায় নাই, নাকি কেন আবার করতে চাচ্ছে এবং করতে হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনি সেই করলেন, একটু ঘুরে খাইলেন আর কি, বাট এতে আপনার ইমেজটা কিন্তু ভালো হয় না। মানুষ সবসময়ই একটা গভর্নমেন্টের একটা শক্তিশালী গভর্নমেন্ট দেখতে চায়। তারা চায় যে আমার একটা গভর্নমেন্ট আসবে যা নাকি মানে চিন্তা ভাবনা করে বলবে, কিন্তু যা বলবে তো বলবে, উল্টাপাল্টা বলবে না। মানে ইউনিট সরকারকে আপনি শক্তিশালী মনে করছেন না? না না না, শক্তিশালী হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এত এই যে বড় ধরনের বিপ্লব হলো, তাদের এগুলো তারা করছে নাকি? তারা করিনি, কিন্তু তাদের প্রতিনিধি তো তাদের ওই ছাত্রটাই তো তাদের প্রতিনিধি ভাই পাঠিয়েছে। রে, এখানে কতগুলো জিনিস বুঝতে হবে। ইউনূস সাহেবের না আসলে বাংলাদেশ সম্পর্কে ওনার ধারণা খুব কম, এটা একদম রিয়েলিটি। আপনি ইউনূস সাহেবের গত 10 বছরের হিসাবটা নেন, এই 10 বছর উনি দেশে ছিলেন কতদিন, বিদেশ ছিলেন কতদিন, হিসাব নিয়ে আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে উনি বাংলাদেশকে কতটুকু চেনেন। আসলে উনি চেনেন না বাংলাদেশকে, ওনার চেনা এনজিওদের মতো করে চেনা আসলে বেসিক্যালি। কাজেই উনি এই দেশের অনেককে চেনেন, উনি অল্প কিছু লোককে চেনেন, তার মধ্যে যারা সৎ তাদের নিয়ে গভর্নমেন্ট করছেন, এবং তারা ম্যাক্সিমামই বৃদ্ধ বয়স্ক লোক, অবসর জীবনযাপন অভ্যস্ত হয়ে গেছিলেন তারা। কিন্তু তো তাদের নিয়ে এটা করছেন, এই গভর্নমেন্টকে আপনি শক্তিশালী বলে কোনো কারণ নাই, কোনো কারণ নাই। তারা কতগুলি সহজ কাজ, এটা নাকি হতে পারতো, অটোমেটিক হতে পারতো, তারা সেই কাজগুলিও করতে পারে নাই। কিন্তু মানুষের প্রতিদিনের যে চাহিদাগুলো, যেমন দ্রব্যমূল্য, কিছুই করতে পারে নাই, কিছুই না, বড় নেগেটিভ করছে। আগের বাণিজ্য মন্ত্রী ঠিক ছিল না, বলছে তার অনেক কাজ, অর্থ মন্ত্রণালয় দেখে অমুক করে তমুক করে, ঠিক আছে, বয়স্ক লোক, নতুন একজনকে আনছে, আনার পর সে কী করছে, সে 1 মাসের মাথায় সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করছে। 1 মাসের মাথায় 1 মাসের মধ্যে কাজ দেখাচ্ছে একটা, আর কোনো কাজও সে দেখায় না। সে যে আদৌ আছে, এক্সিস্ট করে কিনা আমি বুঝতে পারি না ভাই। সে একটা মাত্র কাজ দেখাইছে, সেই কাজটা কি সিন্ডিকেটের সঙ্গে বৈশা
তাদেরকে প্রতি কেজিতে প্রতি লিটারে 8 টাকা বাড়াই দিচ্ছে। কেন ইমাজিন এই 8 টাকায় কত টাকা হয়? তারপরে সে যখন ট্যাক্স কমায়, তো ট্যাক্স কমালে কার কমে? আসলে জনগণের ক্ষতি হয়, সরকারের ক্ষতি হয়। সিন্ডিকেট কিন্তু 8 টাকা বাড়াই নিছে। তো উনি কি করছে? তো এই জন্য সরকারের চেহারা। এবং সবচেয়ে এই সরকারের সবচেয়ে বড় মানে ইউনূস সাহেবের সবচেয়ে বড় দুর্বলতা হলো একটা স্ট্রং উপদেষ্টা পরিষদকে উনি যে খুঁজে বের করবে, ওনার এই সক্ষমতাই নাই। উনি জানে না যে কোন লোকটা দিয়ে কী কাজ হবে। কতগুলি কমিশন করছে, এই কমিশনগুলোকে আমি একটা আপনি তো মার্ক মনে করি না, 2-1টা ছাড়া এগুলো আপনি তো মার্ক না। কমিশনগুলো বানাই নিছে। ওনার একটা বিদেশ প্রীতি আছে, আপনি দেখবেন বিদেশ প্রীতি আছে। ওনার প্রেস উইংয়ে যারা আছে মোটামুটি সব হয় ইংরেজি পত্রিকা নাহলে বিদেশি পত্রিকার, দেখেন আপনার। তারপরে আপনার ওনার এই যে কমিশনগুলি করছে, কমিশনের হেড বিদেশি নাগরিক, আলী রিয়াজ বিদেশি নাগরিক, কামাল আহমেদ বিদেশি নাগরিক। তারা বিদেশি নাগরিক, বাংলাদেশে পালস তারা বুঝে। একটা লোক 40 বছর দেশে থাকে না রে ভাই, আইসা নিয়ে কয়েক আমার সংবিধান সে ঠিক করে দেবো। কেন? আমার এখানে কেউ নাই। আবার উনি সংবিধান বিশেষজ্ঞ হইল কবে? এটা তো বুঝলাম না। আপনি আপনি সাংবাদিকতা করেন, আপনি যখন আপনার রিপোর্টারকে পাঠান সংবিধান নিয়ে একটা কারো মন্তব্য নিয়ে আসো, সে যদি তখন এই সরকার হওয়ার আগে যদি আলী রিয়াজের মন্তব্য আনতো, ওই রিপোর্ট আপনি ছাড়তেন। আপনি তো বলতেন যে সে সংবিধান বিশেষজ্ঞ কীভাবে হয়। তারা বানাই গেছেন আপনি এত বড় একটা কাজ, সেই কাজের হেড বানাই গেছেন। তাহলে এই কারণ আপনি চিনেন না তো কাউকে। আপনি ওই প্রথম আলোতে যেগুলি ছাপা হয় যারা, ওরাই বিশেষজ্ঞ। আপনি দেখেন এখানে এখানে কিন্তু এগুলো কিন্তু কেউ বলে না, বাট বাস্তবতা। আপনি দেখেন, আমি একটা করে বলি, আলী ইমাম মজুমদার, তারপরে আপনার এই মানে কি বলে এই আপনি জ্বালানি মন্ত্রী যে ফজল করিম, হ্যাঁ ফাউজুল করিম, ফজল করিম, আলী রিয়াজ, আসিফ নজরুল, তারপরে আপনার কি বলে আলী ইমাম মজুমদার বলছি, বদিউল ইসলাম মজুমদার, ফারুকি, হ্যাঁ ফারুকি, সব তো প্রথম আলোর লোক। এগুলি সব প্রথম আলোর লোক, ওই কোটারি থেকে নিয়ে আসছেন। আপনি এর বেশি চিনেন না তো, এর বেশি কিছু তো চিনেন না। ওনার দৌড়ই পর্যন্ত হয়তো মতি ভাইকে ফোন দেয়, মতি ভাই আমার একটা উপদেষ্টা লাগবে, বলেন তো কারে নেওয়া যায়। এবং এমনকি শেখ বশির ওই গ্রুপের লোক, কয়েকজন আগে তাকে ডেলি স্টার পুরস্কার দিচ্ছে। এটা রিয়েলিটি রে ভাই, এগুলো আমরা বুঝি না। আমরা কি ভাত খাই না, কম দামি চাল খাই, কিন্তু চাউল তো বটে ভাই, চাউল তো বুঝি তো রে ভাই আমরা এগুলো। তো উনি তো এর বাইরে কাউকে চিনে না, কাউকে চিনে না শুনি। আর উনি কী করে, উনি অপছন্দ করে কাকে, সেটা আমি বলে দিই। ডক্টর ইউনূস অপছন্দ করে হলো বাংলাদেশের সাংবাদিকদেরকে, উনি অপছন্দ করেন। যে কারণে ওনার ইয়েতে বাংলাদেশের বাংলা পত্রিকা কোনো সাংবাদিক কিন্তু ওনার পাত্তা পাচ্ছে না, টেলিভিশনের কেউ নেই, কেউ নাই তো। এগুলো অপছন্দ করে উনি, কারণ সারা জীবন এদিকে আসলে মনে করে এগুলি 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 আসলে ওই মাপেন না, আমার মানেন না, ইংরেজি 2 কলম বলতে পারে না। তো এরা আমারে ভাই, এরা কি আসমান থেকে এসে আমার সব ঠিকঠাক করে দেবে? এটা হয় না। এই দেশটা তারাই চালাবে যারা এই দেশের মাটি ও মানুষের কথা বোঝে, তারাই এই দেশের মানুষকে ভালো করতে পারবে। এটা রিয়েলিটি। উপরের থেকে আইসা কেউ করে দেবে না, দেওয়া সম্ভব না। এবং তারা যেটা বুঝবে সেটাই বুঝ না। বাণিজ্য মধ্যে মানুষের জিনিসপত্রের দাম বাড়তেছে ভাই, মানুষের 5 টাকা জিনিসের দাম বাড়লে কত কষ্ট হয়, এটা এই বাণিজ্য মন্ত্রী 100 বছর সাধনা করলেও বুঝতে পারবে না। উনি কি 5 টাকার মূল্য বুঝে? উনি বুঝে না তো, আমি বুঝি, আপনি বুঝেন। কারণ বাজারে বসেন, আপনি কারণ বাজার থেকে বাসায় যাওয়ার সময় ওখানে বাজার থেকে কিছু বাজার করে নিয়ে যান, যদি 2 টাকা কম পাইলাম, এটা তো আমাদের ফিলিংস। উনি বুঝবে কি হবে? উনি বলবে যে 8 টাকা দাম বাড়িয়েছে, বাহ একটা হ্যাপি কাম করছি। আর যারা আমার সঙ্গে বসছিল তারা সবাই হাসি মুখে বাইরে গেছে, অতএব আমি সফল। একটু অসীম ভাইয়ের কাছে আসি। অসীম ভাই, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে নির্বাচনের যখন মানে এক ধরনের রোডম্যাপের জন্য রাজনৈতিক দলগুলোর একটা আছে, দাবি আছে, সেই অবস্থায় ডক্টর ইউনূস সাহেব যে একটা নির্বাচনের কিছু ইঙ্গিত দিলেন যে কবে নির্বাচন হতে পারে, তার একটা পুরো ক্লিয়ার বলেননি। কিন্তু তার মাঝেও আমরা দেখছি এই যে বৈষম্যবিরোধী ছাত্রদের যে প্রতিনিধি, যে রাজনৈতিক একটা নাগরিক, জাতীয় নাগরিক কমিটি, তারা খুব শীঘ্রই রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হচ্ছে। এবং তাদেরই আহ্বায়ক পাটোয়ারি সাহেব, নাসিরুদ্দিন পাটোয়ারি, উনি একটা কথা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশের যারা নির্বাচনের কথা বলবে
এবং নির্বাচন করার চাওয়ার পায়তারা চালাচ্ছে তারা জাতীয় শত্রু, দেশের শত্রু। তা নির্বাচনের সাথে হাসিনার বিচার এবং জাতীয় শত্রু, এটা বিষয়টা কি? মানে ওরা কি চাচ্ছে তাহলে? তারা কি নির্বাচন চায় না, নাকি তারা চায় ইউনূস সরকার কন্টিনিউ করুক? হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে একটা কথা হচ্ছে দুটো বিষয় আছে। এটা কি শুধু হাসিনা নাকি আপনার এই যে মানবতা বিরোধী অপরাধ ওনারা সে তো স্পেসিফিক হাসিনার কথাই বলছে। স্পেসিফিক হাসিনার কথা যদি বলেন, আপনার সেখানে কো অ্যাকিউজড আছে, আপনি একা তো আর করতে পারবেন না, আপনার আরো অনেক না, এবং সেই সিঙ্গেল হাসিনার আসামি তো বিরুদ্ধে সে কোনো মামলায় না। একটা মামলা না, অনেকগুলো মামলা হবে, অনেক ভিকটিম, এগুলো প্রত্যেকটা মনে করেন যে ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি থাকবে, আপনার কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকবে, বিভিন্নভাবে আসবে। একটা জিনিস হচ্ছে যে জানার বিষয় আছে যে উনি কি জানেন কিনা যে বাংলাদেশের লিগ্যাল প্রসিডিউর কীভাবে চলে। 35,000-এর উপরে অ্যাপিলেট ডিভিশনে আপনার মামলা পেন্ডিং আছে, হাইকোর্ট ডিভিশনে কয়েক লাখ, 16 থেকে 20 লাখ আপনার নিচের কোর্টে আছে, ট্রাইব্যুনালে কয়টা আছে আপনার আমাদের আইসিটিতে, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে, জাজের সংখ্যা বাড়াতে হবে, আপনার সময় কতদিন লাগবে, ডিফেন্স সময় নেবে, এই মামলার আপনার একবার বিচার হবে, তারপরে অ্যাপিল হবে, অ্যাপিলের পরে অ্যাপিলেট ডিভিশনে যাবে, এটা একটা লম্বা সময়। তার মানে কি আপনি কি ইনডেফিনিট পিরিয়ড 5 বছর 7 বছর লাগবে? তার মানে কি আপনি 5-7 বছর পরে 5-7 বছর ধরে কি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট চলবে? এটাই একটা অসম্ভব ব্যাপার। এটা একটা উদ্দেশ্য প্রণোদিত অথবা অজ্ঞতাবশত কথাবার্তা ওনাদের। রাজনৈতিক দল ওনারা করতে চাইবেন, রাজনৈতিক দল যে কেউ করতে পারবেন। রাজনৈতিক দল করতে গেলে আমরা মনে করেন যে আমরা এর আগেও দেখেছি যে কিংস পার্টি হবে। গতকালকেও আমি একজন সমন্বয়কের আপনার এই দেখেছি, সভা দেখেছি, 150-200 জন মানুষ আছে, এখনও আছে 150-200 জন, পরে কতজন হবে জানি না। ওনারা আপনার জুলাই আগস্টের আন্দোলন শেষ হবার অব্যবহিত পরে, উপদেষ্টা পরিষদ হওয়ার পরে শাহবাগে আমি দেখেছি ওনারা আপনার সমাবেশ করেছে 150-200 জন, খুব বেশি হলো, কারণ আমার কোর্ট থেকে বাসায় যেতে আপনার পরে আর কি। যেই মোহ ছিল, যে আবেগ ছিল, সে আবেগ সব সময় থাকে না, কারণ আমরা এই জাতিটা আপনার গোল্ডফিশ মেমোরির জাতি আমরা। ওনারা যদি এটা মনে করেন যে ওনারা এটা দিয়ে সারা জীবন আলাদিনের চেরাগ ওনাদের হাতে আছে, ঘষা দেবেন, দত্ত আসবে, আপনার পতন হবে বা অমুক হবে তমুক হবে, না, এখানে স্টেক হোল্ডার আরও অনেকে আছে, সবাইকে আপনার গণায় ধরতে হবে। আপনি যদি কাউকে ইগনোর করেন তাহলে আপনি মনে করেন যে ভালো কিছু করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো 16 বছর টিকে ছিল আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের বিরুদ্ধে, র্যাব, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে টিকে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কর্মী গুম হয়েছে, কিছু খুন হয়েছে, কিন্তু একজন কর্মীও কিন্তু এই দল ছেড়ে যায় নাই, মাঠে ছিল। ওনারা কয়দিন থাকবেন দল করলে? আমরা কিন্তু টিকে থাকতে পারবো। ওনারা যদি মনে করেন যে বিএনপিকে ক্ষমতা আসতে দেব না, এই জন্য আপনার লম্বা করব সময়, বা আপনার ওই যে মাসুদ ভাই যেটা বললেন যে স্বাদ পেয়ে গেছি, আপনার মনে করেন যে এখন মানে ঘর থেকে ঘুমাইয়াছিলাম, হঠাৎ করে ডাক দিয়া বললো যে এই উঠসরি তোর বিয়া আছে না, যে ওই রকম অবস্থা। এটা যদি কেউ মনে করেন যে ভুল করবেন, দেশের ভালোর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনটা দেন, দল করেন, কোনো অসুবিধা নেই, আসেন না, সমর্থন থাকলে আপনারা আসেন, ক্ষমতায় আসেন। বিএনপি তো বলেছে, আমার দলের অ্যাক্টিং চেয়ারপারসন বলেছেন যেই আসুক তাকে সহযোগিতা করবেন। গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল প্রত্যেককে নিয়েই উনি যদি ক্ষমতায় যান, মানে আমার দল যদি ক্ষমতা যায়, তাদেরকে নিয়েই উনি সরকার গঠন করবেন। অন্যরা যদি নির্বাচিত হন, আমার দলকে যদি আমন্ত্রণ নাও জানায়, আমার দলের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তা আপনি যদি ভেবে থাকেন যে আপনি সব কিছু করতে পারবেন, আমাদের অভিজ্ঞতা আছে, আমি যে কথাটা বললাম, আমরা খুব সিজেন্ড টিম্বার আছে না, যেই কাঠে ঘুণ ধরবে না, আমরা সেটা। ওনাদের তো এখনো 16 দিন যায় নাই, ওনাদের 16 মাসও যায়নি। এই জন্য বলছি সময় যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত মোহ আবেগের কথাবার্তা বাদ দিয়ে বাস্তবতার মধ্যে এসে, বাংলাদেশের মানুষ যার জন্য এই সংগ্রামটা করেছে, আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা বিজয়, তো এই 16ই ডিসেম্বর বিজয়ের মাস। আমার একটা আহ্বান, আমাদের এই বিজয়টা যেন নস্যাৎ না হয়, আমরা এটার একটা সার্থকতা দেখতে পারি। আমাদের উত্তর প্রজন্ম যেন একটা আইনের শাসন, জনগণের শাসন, সুশাসন, দলীয় প্রভাবমুক্ত জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, আপনার যে সমস্ত যেটাকে বলি আমরা পেশাজীবী সংগঠন, আমি যেটা বলি যে মাসুদ ভাই আপনি নিজে সাংবাদিক, আপনাদের প্রেস ক্লাবে কী অবস্থা দেখেন, সুপ্রিম কোর্ট বারে মনে করেন যে কীভাবে ব্যালট, জীবনে যেটা কখনো হয়নি, বাংলাদেশ সুপ্রিম কোর্টে এটা হয়েছে, ঢাকা বারেও হয়েছে, এটা কোনোদিন কখনো কিন্তু হয়নি। শিক্ষক সমিতিগুলো বলেন, সমস্ত জায়গাগুলোতে
আমি মনে করি যে যোগ্য লোকরা বসুক, তাহলে আপনার জনগণের ভালো হবে। তো এই ধরনের জন্য ওনাদেরও একটা সুযোগ এসছে তো এখন। তারা যারা এই ধরনের কথাবার্তা বলছেন তাদের সামনেও একটা সুযোগ আসছেন, তারা ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে, সেভাবে কাজটা করেন। কিন্তু ধিকৃত হবেন কবে এটা তো জানেন না। এমন কোনো কাজ করবেন না যেটার দ্বারা মনে করেন যে যে অর্জনটা আপনাদের ছিল সেটা বিসর্জন হয়ে যায়। কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় যে এই নাগরিক কমিটির তৎপরতাকে আপনি কীভাবে দেখছেন? শুনেন, অসীম ভাই যেটা বললেন না, যে আসলে ক্রাইসিস মোমেন্টে কে টিকে থাকতে পারবে, ক্রাইসিসকে ফেস করে, তার উপর নির্ভর করবে সেই দলের কি ভবিষ্যৎ হবে। দুঃখিত। এখন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, একটা গাছ সেই ঝড়ের মধ্যে টিকবে কিনা এটা নির্ভর করবে যে মাটির নিচে তার শিকড় কতটুকু। আর টবের গাছ অনেক লম্বা হতে পারে, ঝড়ে খেলে গাছ ভাঙবো না, টব সহ উড়ে যাবো, টব সহ উড়ে যাবো। ফুলের গাছ হতে পারে। এখন যে জিনিসটা হচ্ছে কি, ওনারা তো একটা টবের মধ্যে আছে, এই টবটা কে? ওনারা মনে করছে এই সরকার তাদের আশ্রয় দিয়ে রাখছে, যখন ঝড় আসবে না গাছ তো গাছ টপ সহ যাবো। এটা হলো কি রিয়েলিটি ভাই। পলিটিক্যাল পার্টি অনেক বড় জিনিস। পলিটিক্যাল পার্টি কতটুকু দেখায়, লম্বা দেখায়, তার উপর নিয়ে পাট গাছ অনেক লম্বা দেখায়, কিন্তু একটু ধাক্কা কুলাতে পারে না, কারণ মাটির নিচে তো নাই। এবং মাটির নিচে একদিনে হয় না, একদিনে করা যায় না, মাটির নিচে ঢুকানো যাবে না। তো পার্টি করতেছে, আমি খুশি, আমাদের সাহসকে অবশ্যই আমি সম্মান জানাই, ওনাদের উদ্যোগকে আমি সম্মান জানাই, আসেন। কিন্তু এই সমস্ত উল্টাপাল্টা হুমকি দিবেন আপনি তখন যখন আপনি নিজের পায়ে দাঁড়াই বলবেন। এখন তো আপনার কারো না কারো কেয়ার অফে আছেন রে ভাই, কেয়ার অফে থাকে তো অনেকেই হুমকি দেয়, ওগুলি বেসলেস। যখন ইলেকশন আসবে না, ওরা বুঝবেই না যে আমি কই দাঁড়ায় আসলাম এতক্ষণ। এত সোজা না রে ভাই। দেখতেছো দেশে ইলেকশন, দেখেছি দেশের ইলেকশনের রাজনীতি, জনগণের কাছে যাওয়ার রাজনীতি অনেক কঠিন। এখনই যারা আছে, আমি তো ভাই শুনেন, এখন তো আমি কোনো চাকরি বাকরি করি না, এই বিভিন্ন জায়গায় টকশো করি, ইউটিউব করি, এগুলি করি। ইন্টারেস্টিং হলো, একটা পত্রিকার কাছে যত লোক যায় বিভিন্ন ইনফরমেশন নিয়ে, সমস্যা নিয়ে, প্রায় তত লোক আমার কাছে আসে, প্রায় তত লোক আসে আমার কাছে। তারা মনে করে এই আমি বোধহয় কিছু বলতে পারবো, এরকম মনে করে। তো অনেকে আমি জিজ্ঞেস করি আপনাদের অভিজ্ঞতা কি, কোথায় গেছেন? আমাকে তারা বলতেছে যে এই লোকগুলির কথা, এই যে যারা সমন্বয়ক অথবা এই যে আপনার এই যে নতুন যে পার্টি করতেছে, এদের কাছে গেলে নাকি তারা প্রথম বলে আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন? অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। মানে এই নাগরিক কমিটি যারা, জি, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। ওনাদের ডিজিটাল বোধহয়। সমস্যা কথা বলতে গেছে কেউ, ভাই মানুষ যখন বিপদে পড়ে সবার কাছে যায়, বললাম তো আমার কাছে অনেকে আসে ভাই, আমি সবার ফোন ধরি, কিন্তু তাদের কাছে মানে যেতে হলে অ্যাপয়েন্টমেন্টে যেতে হয়। অ্যাপয়েন্টমেন্ট তাদের কথাই বলে না, কই আছে ভাবের শেষটাই তো কোনো। তো এইগুলি কি মানুষ মনে রাখে না? আমার কাছে তো, আমি বললাম আমার কাছে 4-5 জন এসে বলতেছে, দেখি ভাই এটা কী দেখতেছি। আপনি অত দূর যাওয়া দরকার, আমি একটা সিম্পল কথা বলি ভাই। কালকে আপনি পঙ্গু হাসপাতালে একটু যান, যারা চিকিৎসা নিচ্ছে এত আন্দোলনে ছিল, এতে তো কোনো সন্দেহ নাই। জিজ্ঞাসা করুন তো, তারা কেউ এই সরকারের উপরে, এই সমন্বয়কদের উপর, এদের উপর হ্যাপি কিনা যান, জিজ্ঞেস করে আসেন। জান না, এরা তো ভাই, আপনি কিছু না, আমি খারাপ লোক, আপনি খারাপ লোক বুঝলাম ভাই, ওরা তো আন্দোলনের সঙ্গে একদম নিজের জীবন দিয়ে দিচ্ছে। তোরা আপনি যান না, যাই জিজ্ঞাসা করেন তোমরা হ্যাপি কিনা, যান জিজ্ঞেস করেন, দেখবেন কি হয়। মানে এগুলো লোক জানেন, এরা মনে করছে কি যে একটা কথা আছে না, যেটা শেখ হাসিনা মনে করতো, এটা তো শেষ নাই, আমি তো আছি। তো এই দিন তো দিন না, আরও দিন আছে। সেই দিকে যারা না তাকায় তারা ভুল করবে, অবধারিত ভুল হচ্ছে। বুঝতে হবে মানে মানুষকে শ্রদ্ধা করতে হবে, মানুষের অপিনিয়নটাকে শ্রদ্ধা করতে হবে। দেখবেন যারা তারা, আপনি দেখলেন না জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে জনপ্রশাসন সংস্কার কমিশনের যে কমিটি ছিল, স্টুডেন্ট সাহেব মেহেদি হাসান কি বলতেছে সাংবাদিকদেরকে, এগুলো লেখাপড়া করে আসতে হবে। ওর লেখাপড়া কিন্তু শেষ হয় নাই, ওর লেখাপড়া এখনো শেষ হয় নাই। সে সাংবাদিকদের বলতেছে লেখাপড়া করে আসতে হবে। ওখানে ওর বাপের বসে ছিল, ওখানে এমন সাংবাদিক ছিল যে মুখস্থ হয়ে গেছে প্রশাসন, জনপ্রশাসন মুখস্থ হয়ে গেছে, জনপ্রশাসন মন্ত্রী চেয়ে ওরা ভালো বুঝে। এই একটা কাজ এসে করতে পারে এত বছর ধরে। 15-20 বছর ধরে তো তাকে বলতেছে লেখাপড়া করে আসেন। তো এদের কথা খুব বেশি মাইন্ড করি না কেন জানেন, আমি বলি আপনাকে, এরা হলো কি যারা তারা বলে আপনি কিছু জানেন না, বুঝেন না,
এটা মাইন্ড করেন না, মাইন্ড করেন না। এখানে বাসায় যখন যাবেন না, আপনি দেখেন ওই যে আপনার যে বাচ্চা আছে না, ক্লাস 2তে পড়ে, 3তে পড়ে, পট করে একদিন বলবো বাবা তুমি কিছু বুঝো না, বলে কিন্তু বাচ্চারা। আমার বাচ্চা বলে, সবার বাচ্চা কিন্তু একদিন বলছে বাবা তুমি কিছু বুঝো না, আসলে যখন আমি বুঝাই দেই, তো ওইটা শুনে কিন্তু বাপরা তারা আদর করে, রাগ করে না কিন্তু রাগ আদর করে। এখন আপনার বাচ্চা জিজ্ঞেস করে তুই কি গাড়ি চালাতে পারবি, 6-এ পারে, হ্যাঁ পারবো। তা আপনি একটা গাড়ি কিনলেন, বাচ্চারা খুব ভালোবাসেন, ওই বাচ্চারা দিলেন গাড়ি চালাইতে, আর গাড়িতে আপনিও বসলেন, বাচ্চা গাড়ি চালাবে, আপনি ইতিহাসের সাক্ষী হবেন। গাড়িতে বসলেন বউ বাচ্চা নিয়ে, বাদ বাকিগুলি নিয়ে, ফ্যামিলি নিয়ে, কী হবে রে ভাই? ফলাফল হলো গাড়ি ভাঙবে, আপনারা মরবেন, আদরের বাচ্চাও মরবে। অবস্থা কিন্তু ওইদিকে যাচ্ছে, অবস্থা ওইদিকে যাচ্ছে। অসীম ভাই, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় ওনার বক্তব্যে বলছে নানা রকম আশঙ্কার কথা বলেন যে আগামী নির্বাচন কঠিন হবে, তারপরে নির্বাচন নিয়ে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে, স্পষ্ট রোড ম্যাপ চাই, এবং গতকালও বলছে যে বিএনপির ভেতরেও যাতে কেউ মানে আপনার হাইব্রিড কেউ ঢুকে যাতে কোনো না করতে পারে, দলকে বদনাম না করতে পারে, এই দিকে সতর্ক থাকার কথাও বলেছেন। সব মিলিয়ে কি বিএনপির কি কোনো ধরনের ইসের মধ্যে আছে কিনা, মানে এক ধরনের সংশয়ের মধ্যে আছে কিনা যে আপনার সংশয়ের কথা শুধু বিএনপির কথা বলেন, বিএনপি তো জনগণেরই যে একটা অংশ, তাই না? এই দেশের একটা বড় জনগণের একটা বড় অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে সমর্থন করেন কিংবা সম্পৃক্ত আছেন। উনি যে কথাটা বলেছেন হাইব্রিডের কথা, সেটা হচ্ছে যে আপনার দেখা গেছে যে পতিত স্বৈরাচারের অনেক নেতাকর্মীরা আপনার এখন ছদ্মবেশে বা যে কোনোভাবে হোক মানে দলের শেল্টারে আসার চেষ্টা করেন লোকাল নেতাদের মাধ্যমে, বিভিন্নভাবে ম্যানেজ করে। এ ব্যাপারে উনি নেতাকর্মীদেরকে সতর্ক করেছেন, এটা একটা। আরেকটা আছে হাইব্রিড বলতে মনে করেন আপনার বিএনপির সঙ্গেও এক ধরনের সখ্যতা বা সম্পর্ক গড়ে রাখতো, কিন্তু দেখা গেছে যে ফায়দাটা লুটতো স্বৈরাচার সরকারের কাছ থেকে। তো সেই ধরনের লোকদের থেকে উনি সজাগ থাকতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। সংশয়ের বিষয়টা তো সমগ্র দেশের মানুষদেরই তো আছে। ষড়যন্ত্র তো বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে সে অনেক আগ থেকে, 11 আগ থেকেই কিন্তু এই ষড়যন্ত্র অব্যাহত আছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তো সবসময় ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনার বিভিন্ন ধরনের বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার করা, আপনার প্রতিনিয়ত সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে নিয়ে কথাবার্তা বলেন, এক্সাজারেট করেন, যেটা না তার থেকে অনেক বেশি করেন। তো এই সমস্ত বিষয়গুলো আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পাকিস্তান সারেন্ডার করেছে ভারতের কাছে, এবং এটা ভারত আর পাক ভারত যুদ্ধ হিসেবে, এর আগেও কিন্তু আমি দেখেছি, শুধু নরেন্দ্র মোদী তা না, আমাদের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের যে সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী, ওনাকে তো আপনার সরোয়ার্দী উদ্যানে সেই আসতেই দেওয়া হয়নি, হেলিকপ্টার রেগুলেশন করা হয়েছে, উনি আসতে পারলেন না, একজন সেক্টর কমান্ডারও ছিল না। তার মানে কি ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে সবসময় মানে আপনার এক ধরনের নিয়ন্ত্রণ করার মতো একটা ব্যবস্থা। যেহেতু এখন আপনার পুতুল সরকারটা নেই, এখন একটু তাদের বলয়ের বাইরে আছে একটা সরকার, যার কারণে এখানে একটা ষড়যন্ত্র করছে। যে ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি আশঙ্কা করছে যে ষড়যন্ত্র যদি এই দেশের বিরুদ্ধে হয়, তাহলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণকে প্রতিনিধিত্ব করে রাজনৈতিকভাবে, অন্তত আর কিছু না হোক ভোটের বাজারে এবং এই মুহূর্তে যেটা আরও স্পষ্ট, বিএনপি প্রতিনিধিত্ব করে। তার মানে ষড়যন্ত্র যদি হয় দেশের ভেতরে, সেক্ষেত্রে নির্বাচনটা বিলম্বিত হবে বা নতুন কোনো পরিবেশ তৈরি হতে পারে, অস্থিতিশীল হতে পারে, অস্বাভাবিক পরিবেশ তৈরি হতে পারে। আমরা বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা, উপদেষ্টা মহোদয়দের সমন্বয়হীনতার কথা আমরা শুনি, প্রশাসন কিংবা আপনার বিভিন্ন সংস্কার ওনারা করতে পারেননি। আমি তো স্পষ্টভাবে একটা জিনিস আছে, সংস্কার মানে কি পলিসি কি হবে, আরেকটা জিনিস আছে যে না আমার এইটা আপনার নষ্ট হয়ে গেছে, এটা আমার দরকার না, আমি অন্য আরেকটা রিপ্লেস করব। সো এটার অল্টারনেটিভ আছে একটা রিপ্লেস করা, কিন্তু এটার পরিবর্তে অন্য নতুন কিছু আবিষ্কার করা, সেটা হচ্ছে যে সংস্কার। তো আমার যেখানে রিপ্লেসমেন্টটাতেই এখন হচ্ছে, আমার নতুন কিছু আবিষ্কার করার দরকার নেই। সে কারণে আমি বলছি যে আবিষ্কারের নেশায় না থেকে যেটা আছে সেটার যথেষ্ট মানে সর্বোচ্চ ব্যবহার করা, যথাযথ ব্যবহার করাটাই শ্রেয়। আপনি যদি সেটা করতে পারেন তাহলে কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না। কিন্তু আপনি যদি অন্য পথে যান বা যে ধরনের কথাবার্তা আসছে, এই লাগামহীন বক্তব্যগুলো বিভিন্ন মহল থেকে, এগুলো যদি পরিহার না করেন তাহলে ষড়যন্ত্রের গাড়াকলে আমরা আবার পড়ে যাব।
আমাদের উদ্ধার পাবার সম্ভাবনাটা যেটুকু এসেছে সেটা কিন্তু ক্ষীণ হয়ে যাবে, ম্লান হয়ে যাবে। আমরা সেটা চাই না। ধন্যবাদ। আমি কামাল ভাই, আমার কাছে 1 মিনিট টাইম আছে, আপনি যদি কিছু বলেন যে এই যে বিএনপি যে এক ধরনের শঙ্কার মধ্যে আছে, প্রতিদিনই বলছেন যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আগামী নির্বাচন কঠিন হবে, এবং সব মিলে তাদের বিরুদ্ধে এক ধরনের কনফিউশন এই সরকার এবং সব কিছু মিলিয়ে। আমার কাছে মনে হয় না যে বিএনপির মধ্যে কোনো কনফিউশন আছে। বিএনপি তাদের মতো করে রাজনীতি করতেছে, তারা তো পলিটিক্যাল পার্টি, তারা তো তাদের রাজনীতিটাই করবে। এবং তারা, আমি বরং মনে করি বিএনপি খুব ম্যাচিউর পলিটিক্স করতেছে এখন, এটা আমার ধারণা আর কি। আচ্ছা, এবং তারা আস্তে 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 খোলস থেকে বেরোচ্ছে, এবং তারা কি চাচ্ছে তারা স্পষ্ট করে অলরেডি জানিয়ে দিয়েছে কিন্তু। এবং এই ইউনূস সাহেবকে আমি মনে করি যে ওনারও এটা বুঝতে হবে যে আসলে জনগণ কি চায়। জনগণের একটা বড় অংশের প্রতিনিধিত্ব এই মুহূর্তে করতেছে বিএনপি। কাজে ইউনূস সাহেব যত দ্রুত বুঝবেন তত আমি মনে করি ওনার ইমেজের জন্য ভালো হবে। দেখেন, ইউনূস সাহেব কিন্তু থাকতে আসেন নাই, ওনার প্রধানমন্ত্রী হওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে এটা আমি মনে করি না। উনি চলেই যাবেন, কিন্তু প্রশ্নটা হলো উনি যাওয়ার পর এদেশের লোক ওনাকে কিভাবে মনে রাখবেন, এটা কিন্তু নির্ভর করবে ওনার কার্যকলাপের উপর। এই ব্যাপারে উনি যদি খেয়াল রাখেন তাহলে আমি মনে করি সবার জন্যই ভালো। আমাদের হাতে আর সময় নেই। অসীম ভাই এবং কামাল ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের এই সময়। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।